নমস্কার, আমি শম্পা। আপনারা দেখছেন উত্তরের সংবাদ। প্রথমেই আজকের নিউজ হেডলাইন্স। জলপাইগুড়ি সদর ব্লকের চা বাগানগুলিতে টি ট্যুরিজমের বিকাশ নিয়ে মঙ্গলবার গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হল সদর মহকুমা শাসকের দপ্তরে। সিকিমের পাহাড়ে প্রবল বৃষ্টিপাতের ফলে তিস্তা ও মহানন্দার জলে পলিমাটি বৃদ্ধি পাওয়ায় হঠাৎ করেই পানীয় জল সরবরাহ বন্ধ হওয়ায় সমস্যায় শিলিগুড়িবাসী। ফের বড়সড় সাফল্য আবগারি দপ্তরের। মহানন্দা ব্যারেজ সংলগ্ন ডাঙ্গাপাড়া এলাকায় অভিযান চালিয়ে মদ তৈরি করার সরঞ্জাম ব্যাপক পরিমাণে উদ্ধার করল আবগারি দপ্তর। গোপন সূত্রে খবরের ভিত্তিতে এই অভিযান চালায় আবগারি বিভাগ। ঘটনাস্থল থেকে প্রায় 43 ড্রাম স্পিরিট উদ্ধার করল আবগারি বিভাগ, যার বাজার মূল্য প্রায় 3 কোটি টাকার মতো। ডাঙ্গাপাড়ার পাশাপাশি জলপাইগুড়ি থেকেও স্পিরিট উদ্ধার করা হয়। জলপাইগুড়ি থেকে উদ্ধার করা স্পিরিটের বাজার মূল্য প্রায় 40 লক্ষ টাকা। অভিযান চালিয়ে বিমল মণ্ডল ও সঞ্জয় মণ্ডল নামে 2 ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। জানা যায় মাটিগাড়ার বাসিন্দা সঞ্জয় মণ্ডল এবং বিমল মণ্ডল ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা। এই বিষয়ে আবগারি বিভাগের স্পেশাল কমিশনার সুজিত দাস জানান, আজ জলপাইগুড়ির চটকিয়াভিটা এবং ফুলবাড়ি ব্যারেজ সংলগ্ন ডাঙ্গাপাড়া এই 2 জায়গায় অভিযান চালানো হয়েছে। ডাঙ্গাপাড়ার এক গ্যারেজ থেকে অভিযান চালিয়ে প্রায় 43 ড্রাম স্পিরিট উদ্ধার করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় 3 কোটি 44 লক্ষ টাকা। ডাঙ্গাপাড়া ও জলপাইগুড়িতে অভিযান চালিয়ে প্রায় 3 কোটি 84 লক্ষ টাকা মূল্যের সরঞ্জাম সিজ করা হয়, যদিও জলপাইগুড়ি থেকে কোনো ব্যক্তির গ্রেপ্তারের খবর নেই। ডাঙ্গাপাড়া এলাকা থেকে গ্রেপ্তার হওয়া ওই 2 ব্যক্তির বিরুদ্ধে বেঙ্গল এক্সাইজ অ্যাক্টের ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ধৃতদের আজ শিলিগুড়ি আদালতে পাঠানো হয়। পিছনে 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 জায়গা আছে, দুজন বসে না না মাঝে থাক, আগে বসো। তুমি কেন মাঝে ঢুকছো? জলপাইগুড়ির অফিসার এক্সাইজ সুপারিনটেন্ডেন্ট, তার ভ্যালু হচ্ছে 40 লক্ষ টাকা। টোটাল আজকে সারা দিনে এই জলপাইগুড়ি ডিভিশনে আমাদের সিজার হয়েছে 3 কোটি 84 লক্ষ টাকার ওপি স্পিরিট, এবং 2 জন লোককে আমরা এখান থেকে অ্যারেস্ট করেছি। আর ওখান থেকে কোনো অ্যারেস্ট হয়েছে? ওখান থেকে কোনো অ্যারেস্ট হয়নি। এখান থেকে আমরা আজকে এই স্পটটি থেকে ফুলবাড়ি ক্যানালের পাশে আপনারা দেখছেন স্পটটি, এখান থেকে আমরা 2 জন লোককে অ্যারেস্ট করেছি। একজনের নাম সুব্রত মণ্ডল আর আরেকজনের নাম বিমল মণ্ডল আর সঞ্জয় মণ্ডল। এদের বিরুদ্ধে বেঙ্গল এক্সাইজ অ্যাক্টের যা যা ধারা আছে সেগুলোকে আমরা অ্যাপ্লাই করে আমরা মাননীয় লার্নেড সিজিএম কোর্টে ফরওয়ার্ড করব আগামীকাল। বললাম যে এটা দিয়ে জাল দেশি এবং বিদেশি মদ তৈরি হতো। কোথায় যেত এগুলো? উত্তরবঙ্গের সারা উত্তরবঙ্গ জুড়ে এগুলো ছড়িয়ে যেত। না না, স্পিরিটটা সামহাও কোনো জায়গা থেকে ওরা প্রকিওর করে এখানে জমা করতো। এটা একটা স্টোরেজ পয়েন্ট। পুরোটাই ওদের কল রেকর্ড, কল ডিটেলস, এভরিথিং আদার যা আমাদের পদ্ধতি রয়েছে ইনভেস্টিগেশনের সবটাই করা হবে, করে দেখা হবে যে এই র্যাকেটের পেছনে আর কে আছে। ঠিক আছে, খেলে কি হয়? লিকার পয়জনিংও হতে পারে, হাইয়েস্ট এক্সটেন্টে লিকার পয়জনিংও হতে পারে। এক কথায় বলতে গেলে পাবলিক হেলথ অ্যাট জেনারেল হ্যাজ বিন পোজড উইথ এ সিরিয়াস থ্রেট অফ লিকার পয়জনিং। কতদিন ধরে এখানে চলছিল এই কারবার? এটা আমরা ট্র্যাক করছি লাস্ট 1 মাস ধরে। আমরা ওয়েট করছিলাম যেদিন বেশি পরিমাণে স্টক থাকবে, যাতে আমরা স্টকটাকে রিকভার করতে পারি। অল্প অল্প করে তারা মজুত করে? হ্যাঁ, অল্প অল্প করে মজুত করে এখানটাতে। স্যার, এর আগে ওই ফাঁসি দেওয়া এলাকায় এর আগে এই ধরনের ঘটনা ঘটে? হ্যাঁ, আমরা প্রচুর ধরেছি বিগত দিনে। তো এত বড় হিউজ সিজার কিন্তু শরণাতীত কালের মধ্যে হয়নি। সিকিম নম্বরের একটি ট্রাকে বিধ্বংসী আগুন NH10-এ, যার জেরে বড়সড় যানজট জাতীয় সড়কে। সিকিম নম্বরের একটি ট্রাকে আজ সকালে ঝোড়া ও SNT ধারা সংলগ্ন জাতীয় সড়ক 10-এ আচমকাই আগুন ধরে যায়। ঘটনার ফলে এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ভাগ্যক্রমে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার খবর পেয়ে ভক্তিনগর থানার ফায়ার টেন্ডার দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি, তবে পুলিশ ও প্রশাসনের তরফে ঘটনা তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য জাতীয় সড়কে যান চলাচল বিঘ্নিত হয়।
হঠাৎ করেই পানীয় জল সরবরাহ বন্ধ হওয়ায় সমস্যায় পড়েছেন শিলিগুড়িবাসীরা। রবিবার রাত থেকে শিলিগুড়ি পুর নিগমের একাধিক ওয়ার্ডে বন্ধ রয়েছে পুর নিগমের পানীয় জল সরবরাহ, যার ফলে সমস্যায় পড়েছেন ওয়ার্ডের সাধারণ নাগরিকেরা। তবে জলের সমস্যা সমাধানে পুর নিগমের পক্ষ থেকে ওয়ার্ডে ওয়ার্ডে জলের ট্যাঙ্কার দেওয়া হলেও সাধারণ মানুষের অভিযোগ মাঝে মধ্যেই ওয়ার্ডে জলের সমস্যা দেখা দেয়। তবে এর আগে জল বন্ধ থাকবে সেই বিষয়ে আগে থেকে বিজ্ঞপ্তি বা মাইকিং করে জানিয়ে দেওয়া হতো। সেক্ষেত্রে পানীয় জল আগে থেকেই জমা করে রাখতেন বাসিন্দারা। তবে হঠাৎ জল বন্ধ হওয়ায় ভোগান্তির শিকার হতে হচ্ছে এলাকাবাসীদের। এ বিষয়ে শিলিগুড়ি পুর নিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানান, বিগত কয়েকদিনে সিকিমে ও পাহাড়ে প্রবল বৃষ্টি হয়েছে, যার ফলে তিস্তার জলস্তর বৃদ্ধি পেয়েছে। ফলে তিস্তা মহানন্দার জলে পলি মাটি বৃদ্ধি পেয়েছে, তার ফলেই জল সরবরাহ বন্ধ করা হয়েছে। তবে পুর নিগমের পক্ষ থেকে 35টি জলের ট্যাঙ্কার শহরের বিভিন্ন ওয়ার্ডে দেওয়া হয়েছে। পাশাপাশি দ্রুত এই সমস্যার সমাধানের চেষ্টা চালাচ্ছে শিলিগুড়ি পুর নিগম বলে জানা গেছে। এই জলের সমস্যা দাদা, জল ছাড়া কি চলে বলেন? খাওয়ার জল নাই, কাজ করার জল তো দূরের কথা, খাওয়ার জলই নেই। প্রতিদিনই জল থাকে, 11টা থেকে জল চলে যায়, বিকাল 4টার সময় একটু আসে, আবার 7টার থেকে জল চলে যায়। আর কালকে এই যে 11টার সময় জল গেছে, আর সারাদিন রাত্রে জলই আসেনি, আজকে পর্যন্ত জল আসেনি। এই তো সমস্যা। আর জলের সমস্যা আজকে 3 মাস থেকেই হচ্ছে, কখনো ভালো আসে আবার কখনো আসেই না জল, এটাই তো চলছে। অসুবিধা, প্রচুর অসুবিধা। জল ছাড়া চলে দাদা বলুন? জলই তো আমাদের প্রিয় জীবন, জল ছাড়া চলে না। এই বলে ঠিক হবে ঠিক হবে ঠিক হবে, এই বলতে বলতে তো বহুদিনই হয়ে গেল, আজ পর্যন্ত ঠিকই হলো না জলে। আর কবে যে হবে সেই ভরসা করা মুশকিল। না, কিছুই জানানো হয়নি আমাদের, যে কালকে থেকে যে জলটা একেবারেই বন্ধ থাকবে আমাদের কোনো আগাম জানানো হয়নি, যার জন্য আমরা জল স্টকেই রাখিনি। ক্যানেল ভেঙে কৃষি জমিতে জল ঢোকায় বিপত্তি, ক্যানেল সংস্কারের দাবি এলাকাবাসীদের। জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের পদমতি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর বৈকুর গৌর গ্রামের মিস্ত্রিপাড়া এলাকায় ক্যানেল ভেঙে জল ঢুকে পড়েছে কৃষি জমিতে। এর ফলে একদিকে যেমন কৃষিকাজ ব্যাহত হচ্ছে, অন্যদিকে সংরক্ষিত জল অপচয় হচ্ছে বলে অভিযোগ তুলছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের দাবি, প্রায় 20 বছর আগে ওই ক্যানেলটি নির্মাণ করা হয়। দীর্ঘদিন ধরে কোনো রকম সংস্কার না হওয়ায় ক্যানেলের বাঁধ দুর্বল হয়ে পড়েছে। সম্প্রতি কিছু প্রতিনিধি এলাকা পরিদর্শন করলেও কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি বলেও অভিযোগ উঠেছে। মিস্ত্রিপাড়া, ডাকুয়াপাড়া, আংরার বাড়ি, পাখিনাগার বাড়ি, ঘোষের বাড়ি ও বামনপাড়া সহ আশেপাশের এলাকার জল ওই ক্যানেলের মাধ্যমে খট্টিমারি নদীতে প্রবাহিত হতো। বর্তমানে ক্যানেল ভেঙে যাওয়ায় সেই জল কৃষি জমিতে ঢুকে ফসলের ক্ষতি করছে। এলাকাবাসীদের পক্ষ থেকে দ্রুত ক্যানেলটি সংস্কারের দাবি জানানো হয়েছে। এ বিষয়ে ময়নাগুড়ি ব্লক পঞ্চায়েত সমিতির তরফে জানানো হয়েছে, এর আগে একবার সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল, তবে এখন বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে একটি স্থায়ী সমাধানে পৌঁছানোর চেষ্টা করা হবে বলে জানা গেছে। এই ক্যানেলটার সমস্যা হচ্ছে যে ভাঙি গেছে, ভাঙি যাওয়ার পরে জল তো বেশি থাকে না। আর এতে যে জলটা জমা থাকে, এই জলটাতে সারা মানে আংরার বাড়ি, হাড়ির বাড়ি, এই আমার দাকুয়াপাড়া, মিরের বাড়ি, এই জলটা জমা হয়ে থাকে এদিকে না। হ্যাঁ, তো মানে দোহলার জল জমা হয়। হ্যাঁ, দোহলাটার জলটা থাকে আর কি সব সময়। আর এটা ভাঙার পরে আর জল বেশি থাকে না। এই ক্যানেলের জলটা পড়ে যায়, এইটা যায় খট্টিমারি নদী দেওয়া পড়ে। এই ক্যানেলের জল দিয়ে কি কৃষিকাজেরও ব্যবহার করা? হ্যাঁ, কৃষিকাজে জলটা আটকানোর জন্য তো এটা ওভারফ্লো দিছে। আচ্ছা, হ্যাঁ, কিন্তু এই ভাঙার কারণে হ্যাঁ বাইরে হয়ে যায়, জলটা বাইরে হয়ে যায়, সবগুলো হয়ে যায়। আর সাইডগুলো ভাঙা আছে, আলিগুলো ভাঙা আছে। আলিগুলো ভাঙা মানে ভাঙার ফলে ওই পাশের জমিটার জল থাকে না, টোটাল জলটা চলে যায়, ক্যানেল দিয়ে চলে যায়। আচ্ছা, তো তাহলে তোমার বর্তমানে কি দাবি আছে? দাবি আমার এটা কাজটা যদি হয় ভালো হয়, সবার উপকার। হ্যাঁ, সবারই উপকার হয়, শুধু একজনের না হয়, সবারই উপকার হবে। আবারও মাল ব্লকের বাগড়াকোটে দাতাল হাতির হানা। মাল ব্লকের বাগড়াকোটের লিস রিভার চা বাগানের হোফ ডিভিশনে এক দাতাল হাতি হানা দেয়। কলা গাছ সহ বিভিন্ন গাছপালা নষ্ট করে হাতিটি। বন দপ্তরের তৎপরতায় রাতেই হাতিটিকে তাড়ানো সম্ভব হলেও মঙ্গলবার ভোরে সেটি আবারও পাতিবাড়ি ডিভিশনে ঢুকে পড়ে। এতে চা শ্রমিকদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কুইক রেসপন্স টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হাতিটিকে তারঘেরা জঙ্গলে ফেরত পাঠায়।
টিমের তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানা গেছে। बाकराकोट ग्राम पंचायत अंतर्गत लिसलीबार चा बागान होप डिविशन मिशन लाइने काल रात्रे 11टा बाजे एकटा दाताल हाथी आसছে তারপরে এইদিকে গ্রামের কেলা গাছ কোলা গাছ বাঁশ টাস খায়। রাত্রে আমাদের মাল ওয়াইল্ড লাইফ রাত্রে 11টা বাজে আসে, আসার পরে এইটা হাতিকে নদী ধরনে দাঁড়া এসে তারার পরে আরও হাতিটা ফিরে আজকে পাতিবাড়ি 7 নম্বর সেকশনে আজকে সকালে হাতি পাওয়া গেছে। আজকে আমরা কুইক রেসপন্স টিমে সদস্য ওম নারায়ণ খেস আর ফিরোজ খান আমরা দুই ভাই আজকে এটা হাতিকে আমরা পাতিবাড়ি 7 নম্বর দিকে তারায়ে আমরা এখন মিশন লাইন হোপ ডিভিশন মিশন লাইন দিকে হাতিকে নিয়ে আসলাম। আসার পরে হাতিকে আমরা নদী সাইডে তাড়ালাম। এখন হাতি তার ঘেরা রেঞ্জে গেছে। সংবাদে এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আগামী মাসের 1 তারিখ থেকে স্কিল নেস্ট নিয়ে এসেছে দারুণ এক অফার। থাকছে 1 মাসের ফ্রি ডেমো ক্লাস। আজ থেকে এ মাসের 30 তারিখ পর্যন্ত নাম নথিভুক্ত করা যাবে। আমাদের এখানে নার্সারি টু ক্লাস 4 অল সাবজেক্ট, ক্লাস 5 টু ক্লাস 6 অল আর্টস গ্রুপ ইনক্লুডিং বেঙ্গলি, হিস্ট্রি, জিওগ্রাফি, সংস্কৃত এবং ক্লাস 7 থেকে ক্লাস 10 অল সাবজেক্ট যত্ন সহকারে পড়ানো হয়। আরো বিস্তারিত জানতে আজই আসুন স্কিল নেস্ট, নয়াবস্তি, 1 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 7602790567। টি ট্যুরিজমের বিকাশ নিয়ে মঙ্গলবার সদর মহকুমা শাসকের দপ্তরে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। জলপাইগুড়ি সদর ব্লকের চা বাগানগুলিতে টি ট্যুরিজমের বিকাশ নিয়ে মঙ্গলবার এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় সদর মহকুমা শাসকের দপ্তরে। বৈঠকে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী ও বিভিন্ন চা বাগানের বণিক সংগঠনের প্রতিনিধিরা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি টি ট্যুরিজমের ওপর বিশেষ জোর দিয়েছেন। তার নির্দেশ মেনেই ও সরকারি দৃষ্টিভঙ্গিকে বাস্তবায়িত করতেই এই দিনের এই বৈঠকের আয়োজন। আলোচনা হয় কিভাবে চা বাগানগুলিকে পর্যটনের অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তোলা যায় এবং স্থানীয় মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করা যায়। বৈঠকে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়, যেমন চা বাগানের প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্য, ইতিহাস এবং উৎপাদন প্রক্রিয়াকে ঘিরে পর্যটনের আকর্ষণ তৈরি করা। এছাড়া পর্যটকদের জন্য পরিকাঠামো উন্নয়ন, হোমস্টে ও লোকশিল্পের প্রসার ঘটানো নিয়েও মত বিনিময় হয়। মহকুমা শাসক জানান, সরকারি ও বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে একটি টেকসই পরিকল্পনা গড়ে তোলাই মূল লক্ষ্য। এই ধরনের উদ্যোগের মাধ্যমে জেলার আর্থসামাজিক পরিকাঠামো আরও মজবুত হবে বলে তিনি আশাবাদী। টি ট্যুরিজম প্রসারের মাধ্যমে জলপাইগুড়ির চা বাগানগুলি আগামী দিনে রাজ্যের পর্যটন মানচিত্রে বিশেষ স্থান করে নিতে পারে, এমনটাই মনে করছেন বিশিষ্ট মহল। মাননীয় মুখ্যমন্ত্রী যা নির্দেশ দিয়েছেন এবং যে সরকারি নির্দেশিকাগুলো আছে সেটা মাননীয় জেলা শাসক বলেছিলেন, আমাদের অতিরিক্ত জেলা শাসক ভূমি সংস্কার, যে আমাদের যে জলপাইগুড়ি মহকুমার মধ্যে যারা চা বাগান চালান বা অ্যাসোসিয়েশন গুলো রয়েছে তাদেরকে পৌঁছে দিতে সেই নির্দেশিকাগুলোর কপি তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। এছাড়া তাদের সঙ্গে এই বিষয়টা বলে দেওয়া হয়েছে তাদেরকে যে মাননীয় মুখ্যমন্ত্রী কিভাবে বিষয়টাকে জানাতে বলেছে। আমাদের আশা যে পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরের অধীনে যে টি ডিরেক্টরেট এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে চা বাগানকে পুনরুজ্জীবিত করবার জন্য একটা নিরন্তর প্রয়াস নেবার নির্দেশ দিয়েছেন, নিজেও আমাদেরকে প্রেরিত করছেন, সেটা দেখে আমাদের যারা চা বাগান মালিকরা রয়েছেন বা যারা চা বাগান সংগঠনগুলো রয়েছেন তারা নিশ্চয়ই এই ব্যাপারে আরো বেশি উদ্যোগী হবে। প্রস্তাব সেই অর্থে এই মুহূর্তে আজকে তো ওনাদেরকে জাস্ট জানানো হলো, তো আমরা ওনাদেরকে পুরো ডকুমেন্টেশনটা করতে বলেছি, তারপরে ওনারা জানাবেন বলেছেন আমাদেরকে। তবে ওনারাও খুব উৎসাহী, এটা আমরা বুঝতে পারলাম।
জলপাইগুড়ি মহকুমা সদর মহকুমা জুড়েই, মানে আমাদের একদম শালিপাড়া থেকে জলঢাকা পর্যন্ত এরিয়াতে যতগুলো চা বাগান ছোট এবং বড়, তাদের প্রতিনিধিরা এবং চা বাগান মালিকরা ছিলেন। মাননীয় মুখ্যমন্ত্রীর যে নির্দেশে শ্রম দপ্তর এবং ভূমি ও ভূমি সংস্কার দপ্তর, ট্যুরিজম ডিপার্টমেন্টের যে নির্দেশিকাগুলো রয়েছে সেগুলো তাদের হাতে দিয়ে দেওয়া হয়েছে এবং তারাও খুবই উৎসাহী পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পগুলোর বিষয়ে। তারাও বিভিন্ন প্রশ্ন করছিলেন। আমাদের এখানে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের যিনি এসডিএলআরও তারা উপস্থিত ছিলেন এবং জেলার যিনি ডেপুটি কালেক্টর ট্যুরিজম দেখেন তিনিও উপস্থিত ছিলেন সকলে মিলে, এবং শ্রম দপ্তরের পক্ষ থেকে অতিরিক্ত লেবার কমিশনার তিনি উপস্থিত ছিলেন। তারা সকলে মিলে প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন, বুঝিয়ে বলেছেন। ট্যুরিজম এন্ড অ্যালাইড যে পলিসি আছে সেটা নিয়ে আমাদের মাননীয় এসডিও সাহেব একটা মিটিং ডেকেছিলেন। এখানে ওসি ট্যুরিজম ছিলেন, ভূমি সংস্কার দপ্তরে ছিলেন এবং টি ইন্ডাস্ট্রির যারা বণিক সভা ছোট বড় সবাই ছিলেন। উনি যেটা বললেন যে জলপাইগুড়ি সদর ব্লকের মধ্যে যে বাগানগুলো আছে তাদের কি কি পসিবিলিটি আছে ট্যুরিজমের। অলরেডি আমাদের জলপাইগুড়ি সদরের মধ্যে একমাত্র রামশাহী এখন অব্দি করেছে, কিন্তু সেটাও খুব একটা ভালো শেপে নেই। যে সেটাকে কি জন্য কি কি বোটল নেক আছে, মানে কি কি অসুবিধা। তো সেখানে বলা হলো যে ওখানে চুকচুকি টাওয়ারটা বন্ধ ছিল, মানে ট্যুরিস্ট যখন আসবে সে তো শুধু রাত্রিরে থাকবে না, তার সঙ্গে কোথায় ঘোরা যায়। তারপরে একটা যেটা খুব ভালো বললেন উনি, যে আমরা অলরেডি আমাদের জেলা প্রশাসন একটা ধর্মীয় সার্কিট, একটা খুব ভালো একটা ধর্মীয় সার্কিট হয়েছে জলপাইগুড়ি শহরকে কেন্দ্র করে। এই ধর্মীয় সার্কিটটা যেটা এখান থেকে টোটালটা জলপেশ মন্দির আরো যেগুলো মন্দির টন্দির করে গাজলডোবা হয়ে নতুন রাস্তাও তৈরি হচ্ছে, যেটা ওটা হয়ে একদম ভামরি দেবী হয়ে আসবে। তো এই সার্কিটটাকেও কি করে প্রমোট করা যায় হোমস্টের মাধ্যমে বা টি ট্যুরিজমের মাধ্যমে, সেটাও বলেছেন। এবং উনি রিকোয়েস্ট করেছেন যারা যারা করতে চান তাদের জন্য জেলা প্রশাসন সব রকম সাহায্য করবে এবং সরকারি যে নিয়ম যেগুলো আছে সেগুলোকে যাতে মানে ফ্রেন্ডলি, মানে ইউজার ফ্রেন্ডলি বা ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি হয়, সেই ব্যাপারেও জেলা প্রশাসন সবসময় মানে সদর্থক ভূমিকা নেবেন। না, এটা তো উত্তরবঙ্গ জুড়ে হচ্ছে, কিন্তু এটা জলপাইগুড়ি জেলাতে সদর ব্লকে প্রথম এটা করা হলো, মানে সদর সাব ডিভিশনের আন্ডারে। এবং সদর সাব ডিভিশন আন্ডারে মেইন ট্যুরিজম যে অ্যাট্রাকশন গুলো সেগুলো কিন্তু সদর মোটামুটি এই আন্ডারেই। আপনি যদি এখানে রামশাহী দেখেন বা এদিকে যদি গাজলডোবা দেখেন বা এদিকে যদি ময়নাগুড়ি সার্কিটটা দেখেন, বা যদি আমরা এটা প্রপোজাল দিলাম, যদি বাংলাদেশের যদি পরিস্থিতিটা ভালো থাকতো তাহলে আমরা বলতাম ইন্দো বাংলাও একটা কিন্তু এটাও কিন্তু আমরা যখন আমরা পাঞ্জাবে যাই তখন তো আমরা ওখানেও যাই এই আটারি বর্ডারে, এটাও তো একটা হতে পারে। তো যাই হোক, এটা নিয়ে উনি বললেন যে আপনারা ছোট বাগানেও যদি কেউ মানে টি ট্যুরিজম বা হোমস্টেতে সেক্ষেত্রে আপনারা এগিয়ে আসতে পারেন, বা বড় বাগানের ক্ষেত্রেও বললেন। তো যেগুলো সুবিধাগুলো নিয়েই রাজ্য সরকারকে সাথে কথা বলে যাতে করা যায়, কেন জলপাইগুড়িতে যেহেতু এটার মানে দার্জিলিং ডিস্ট্রিক্টে বেশি হচ্ছে, জলপাইগুড়িতে কম হচ্ছে, এই জন্য জলপাইগুড়িটাকে গুরুত্ব যেন উনি বলবেন। ওনার জুরিডিকশনের সদরে কিছু বাগানের ম্যানেজার থেকে ইনভাইট করেছিল, ট্যুরিজম নিয়ে বিশেষ করে ওটা ব্রিফিং দিলেন কি ব্যাপার। প্লাস ওনারা বললেন যে আরো যদি কোনো গার্ডেন পার্টিসিপেট করতে যায় ওনারা এই ব্যাপারে পুরো সহযোগিতা করবে। ট্যুরিজম আমরাও চাই যে এটা বাগানগুলোতে হোক, কেন কি এই ট্যুরিজম আসাতে আমাদের এখানে একটা জব ক্রিয়েট হবে। আর গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আমরা এটা ওয়েলকাম করি। রিসেন্টলি এটাকে এনহ্যান্স করেছে 30%। তার মধ্যে কিছু এসওপি আছে, গাইডলাইন আছে, ওগুলা মেনে সব যদি করা যায় আমরা আশা করি যে এখানে ডেভেলপমেন্ট হবে, প্লাস এমপ্লয়মেন্ট জেনারেট হবে। আর গাইডলাইনও বলা আছে যে আমাদের শ্রমিক ভাই বোনেরা যারা আছেন বাগানে ওখান থেকেই আমরা যেন ওখানে এমপ্লয়মেন্টটা ওখানেই যেন দেওয়া হয়। তো এসব ভেরি ওয়েলকামিং স্টেপ। অ্যান্ড ফ্রম অ্যাসোসিয়েশন ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশন থেকে আমরা এটা স্বাগত জানাই সরকারের যে ইনিশিয়েটিভটা। আমাদের দেখুন এই মুহূর্তে কিছু আমাদের আজকে যারা গার্ডেনকে ইনভাইট করেছিল তার মধ্যে একটা যাদবপুর রয়েছে, ওটা আইটিপি এর আন্ডারে মেম্বারশিপে, ওখানে চলছেও প্রজেক্টটা। তো ওদের কিছু ইস্যুস ছিল, ওটাও রেজ করা হয়েছে। আর এসডিও সাহেব বলেছেন ওটা নিয়েও এটা দেখবে ওনারা কিভাবে এটাকে রিজলভ করা যায়, কিছু অপারেশনাল ইস্যুস আছে। আর তাছাড়া
আর অন্য গার্ডেন যারা আছে ডেঙ্গারপুর, সরস্বতীপুর, সব এনাদের রিপ্রেজেন্টেটিভরা ছিল। তো ওটা নিয়ে কোনো প্রপোজাল থাকলে আগামী দিনে যদি কিছু আমাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে যে কোনো যদি প্রপোজাল থাকে ওনারা দিলে দে উইল সাপোর্ট। না দেখুন, গাইডলাইনে যেরকম বলা আছে আমরা ওই হিসাবেই করব। গার্ডেনে তো পুরোটাই লিজ ল্যান্ড, তারপরে যেটা ভ্যাকেন্ট আনইউজড আছে তো ওই হিসাবে যেটা গাইডলাইন আছে আমাদের 2019 প্লাস 25 যে এসওপি আছে যেটা বলা আছে ওটা মেনেই করা হবে। আদার অ্যালাইড বিজনেস অ্যাক্টিভিটিস আছে, ওটাও আছে। ট্যুরিজম খালি না, সঙ্গে আপনি মেডিকেল হলে, কলেজ, ইনস্টিটিউশন, মেডিসিনাল প্লান্টেশন, ফ্লোরিকালচার, হর্টিকালচার, অ্যানিম্যাল হাজবেন্ডারি সব রকম ব্যাপারগুলোই আছে। তো যেটাই হবে নিশ্চয়ই গাইডলাইন মেনেই আমাদের করতে হবে, আমরা ওটা মেনেই করব। আমাদের সঙ্গে স্মল ট্রি গ্রোয়ার্স অ্যাসোসিয়েশনের রিপ্রেজেন্টেটিভ ছিলেন। আমি তো ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশন, ডিবিআইটি এর টিবিআইটি এর দুটো আমাদের সংস্থা রয়েছে, বিনাগুড়িয়া আর তরায়, আমি দুটোই আজকে রিপ্রেজেন্ট করছি। আর টি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার থেকেও ছিল, আইটিপি ছিল, ইন্ডিয়ান টি প্লান্টার্স অ্যাসোসিয়েশন, আর ল্যান্ড ডিপার্টমেন্টে ছিল, আর ডেপুটি ম্যাজিস্ট্রেট ট্যুরিজম ম্যাডাম ছিলেন, এসডিও সাহেবের, হি চেয়ার দ্য মিটিং। এটাই হয়েছে আজকে। দেখা যাক আগামী দিনে আমরা এটাকে কিভাবে আগিয়ে নিতে পারি। আমার নাম রানা দে, আই এম সেক্রেটারি, ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশন, তরাই ব্রাঞ্চ। কি বিষয় নিয়ে আলোচনা হলো এবং কোন কোন প্রস্পেক্ট দেখছেন আপনারা এই ব্যাপারে? দেখুন, টি ট্যুরিজম নিয়ে খুব সুন্দর একটা মিটিং হয়েছে এবং এসডিও সাহেবকে ধন্যবাদ এবং ম্যাডামও ছিলেন সেখানে। খুব সুন্দর একটা আলোচনা, টি ট্যুরিজমের একটা পার্সপেক্টিভ, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যেটা একটা বড় স্বপ্ন। এবং আমরাও চাই যে টি ট্যুরিজমটা হোক, কারণ আমরা অনেক প্রপোজালও দেওয়া হয়েছে, তার মধ্যে বেশ কিছু প্রপোজাল আজকে গ্র্যান্ট হয়েছে, কিছু টি ট্যুরিজম অলরেডি ইমপ্লিমেন্ট হয়েছে যেটা গড়গড়িয়ে চলছে। কিন্তু ব্যাপার হচ্ছে যে কতগুলো যে বিষয় যেখানে উঠে আসছে, যে কিছু প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছি আমরা, সেই সম্মুখীনটাকে আমরা সেটা ডিসকাস করেছি এবং সেটা মন দিয়ে শুনেছেন উনি, এবং সেখানে A to Z আলোচনা হয়েছে। আমরা বলেছি প্রশাসনিক দিক থেকে যতটা আমাদের সাপোর্ট দেওয়া দরকার সেটা ওনারা দেবেন বলেছেন। এবং যে প্রতিবন্ধকতাগুলো আসছে সেগুলোকে যারা, আমাদের সবথেকে যেটা বড় বিষয়, যারা সব কিছু মেনে সঠিক মানে স্কিমের যে সমস্ত আমাদের নোটিফিকেশনে যা রয়েছে আইনের মাধ্যমে থেকে যারা করছেন, তারা যাতে সুচারুভাবে এটাকে ইমপ্লিমেন্ট করতে পারে সেই দিকটা যেন দেখা উচিত, কারণ এটার প্রতি নির্ভর করছে। এবং আমার মনে হয় এটা করাটা দরকার, আর চা বাগানে অ্যালাইড বিজনেস আসা দরকার, যেটা করতে পারলে আমাদের চা শিল্পটাও বাঁচবে, এমপ্লয়মেন্ট হবে এবং সবাই ভালো করে থাকতে পারবে। জলপাইগুড়ির 3 নম্বর ঘুমটিতে রেল দপ্তরের কাজের নমুনায় অসন্তোষ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। এই রেল লাইন পারাপারের সময় বিপদ ঘটছে নিত্যদিন। জলপাইগুড়ি 3 নম্বর ঘুমটিতে রেলের ক্রসিং রয়েছে, আর সেখানেই কাজ হয়েছে 2 রেল লাইনের মাঝে পেভার ব্লক বসানোর কাজ। কিন্তু কাজটি এমনভাবে এবড়োখেবড়ো করে রাখা হয়েছে যে তা সাধারণ মানুষের পক্ষে বিপজ্জনক। জলপাইগুড়ি শহরের দ্বিতীয় প্রাণকেন্দ্র হিসেবে চিহ্নিত 3 নম্বর রেলওয়ে ঘুমটি, সেখানে রেল দপ্তর কিছু কাজ করার জন্য সেই রেল লাইনের অবস্থা পথ চলতি মানুষের পক্ষে হয়েছে বিপজ্জনক। পাথর বোল্ডার ছড়িয়ে ছিটিয়ে রাখার জন্য পরিস্থিতি হয়েছে খারাপ। এই রেল ঘুমটি দিয়ে রোজ কয়েক হাজার যানবাহন চলাচল করে, কিন্তু রেল লাইন পারাপারের এই রাস্তাটির বেহাল পরিস্থিতির জন্য টোটো থেকে মোটর বাইকের চাকা সরে গিয়ে ঘটছে বিপত্তি। কেউ আবার রাস্তায় উল্টে পড়ে যাচ্ছেন, ফলে চরম বিপত্তির সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষদের। কিন্তু বিষয়টি নিয়ে রেল দপ্তর কোনো কিছুই জানায়নি সংবাদ মাধ্যমকে। তবে রেল লাইনের এই রাস্তার কাজটি আদৌ ঠিক হবে কিনা জানা নেই কারোর। মানে এটা কি পরিস্থিতি, কি হয়েছে? একদম বাজে পরিস্থিতি হয়েছে, কোনো রকম একদম উদাসীন প্রশাসন। এখানে কলেজ যাওয়ার সময় বিভিন্ন রকমের যে পেভার ব্লকগুলো উঠে গেছে, বাইক চলাতে অসুবিধা হচ্ছে, সেদিকে একজন পড়ে গেছে। এই ধরনের উদাসীনতা প্রশাসন, রেলের প্রচণ্ড গাফিলতি এই রাস্তাটা ঠিক করার জন্য। মানে অন্তর্ভুক্ত রাস্তাটা ঠিক করা আছে, অবশ্যই রাস্তাটা ঠিক করা আছে। ট্রাফিক ব্যবস্থা, ট্রাফিক থাকছে না এখানে, ট্রাফিক কোথায় থাকে কেউ জানে না। এই মানে প্রবলেমগুলো খুব হচ্ছে যখন এই বিশেষ করে 3 নম্বর ঘুমটিতে গেট মানে অফিস যাওয়ার টাইমটায়
ঠিক আছে, ধন্যবাদ। তিস্তার জলে কাঠ ভেসে এলেই অর্থ উপার্জনের আনন্দ এদের মুখে। এমনই ছবি ধরা পড়ল জলপাইগুড়ির তিস্তা পার এলাকায়। তিস্তার জলের তোরে ভেসে আসা কাঠই তাদের আগামী কয়েকটা দিনের জীবিকার আশ্রয়। তিস্তার জল বাড়তেই এলাকা জুড়ে এক ব্যতিক্রমী উৎসব, কাঠ কুড়োনোর ধুম। স্রোতের তোরে ভেসে আসা কাঠ সংগ্রহ করতে নদীতে নেমে পড়েন 8 থেকে 80 তিস্তা পাড়ের মানুষজন। জলপাইগুড়ির তিস্তা পাড়ের জনজীবনে রান্নার জন্য এখনো প্রধান জ্বালানি কাঠ, কিন্তু এখন কাঠের বাজার দর এতটাই চড়া যে অনেকেই ভরসা করে থাকেন তিস্তার এই উপহারেই। সিকিম থেকে জলে ভেসে আসা কাঠ তাদের কাছে একান্ত আশ্রয়। ঝুঁকিপূর্ণ হলেও তীব্র স্রোতে তিস্তায় নেমে কাঠ সংগ্রহ করতেই হয়। মুখে একগাল হাসি, চোখে তৃপ্তি, বুঝিয়ে দেয় এই সংগ্রামের সঙ্গেই জড়ানো রয়েছে তাদের টিকে থাকার আনন্দ। বর্ষাকালে তিস্তার জল ফুলে ফেপে ওঠে, ভোগান্তি বাড়ে তিস্তা পারে। জল ঢুকে পড়ে ঘর বাড়িতে, তছনছ করে জীবনযাত্রা। এখনো সেই ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন না হলেও জলের তোরে ভেসে আসা কাঠ কুড়োতেই ব্যস্ত এলাকাবাসীরা। বন্যার পর নদীর বুক চিরে ভেসে আসে শত শত কাঠের গুঁড়ি, যা হয়ে ওঠে সারা বছরের জ্বালানির যোগান। প্রতি বছর এই সময়টাতে নদীতে নামে পুরুষ থেকে মহিলা সকলেই, কেউ নৌকায়, কেউ বা পায়ে হেঁটে। তবে তাদের একটাই লক্ষ্য, কাঠ জোগাড় করা। তিস্তা যেন তাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা এক চরিত্র। তিস্তার জলের তোরে ভেসে আসা কাঠ শুধু জ্বালানি নয়, তিস্তা পাড়ের মানুষের কাছে সেটা একটা আশার আলো। এই যে খড়ি সংগ্রহ করছেন, মূলত কোথা থেকে আসছে? হ্যাঁ, এগুলো খড়ি পাহাড় থেকে আসছে। বৃষ্টিতে হয়তো পাহাড় থেকে ধস নামছে, ধস নেমে খড়িগুলো আসছে। ব্যারেজে তো অনেক আটকে যায় খড়ি। হ্যাঁ, ব্যারেজে আটকে যায়, যখন কপারটা ছাড়ে তখনই খড়িগুলো বেরিয়ে আসে। আপনারা কিভাবে সংগ্রহ করেন এগুলো? এই যে নৌকা দিয়ে ধরি, কেউ হাইটে হাইটে ধরতেছে, এই যে সোলার ভেলা নিয়ে ধরতেছে। তারপর নানান জনের নানান রকম ধরে, এগুলো নিয়ে বাড়িতে শুকায় টুকায় কেউ বিক্রি করে হয়তো পেট চালায় বা কেউ জ্বালায়। আপনারা কি করেন? আমরা বিক্রি করি, বিক্রি করি, জ্বালাই। কি কি গাছের খড়ি রয়েছে এখানে? এগুলো তো সব কুকাঠ। কুকাঠ? হ্যাঁ, সবই। বড় বড় কাঠ আসে না? হ্যাঁ, বড় কাঠও আসে। যখন বড় বড় না হয় তখন বড় বড় কাঠ আসে, তখন তো ধরা যায় না, তখন ধরতে পারি না, জলও বেশি হয়ে যায়। এই যে আপনারা যেভাবে ধরেন, জীবনের ঝুঁকি থাকে না? জীবনের ঝুঁকিতে থাকে, এখন কি করবো, মাছ মেরে খাই, এখন পেট তো চালাইতে হয়, উপায় নেই। এটা কি পেশা? ধরি। হ্যাঁ, আমি মাছ মেরে খাই, মাছের ব্যবসা করি। আর এটা খড়ি ধরা? এটা তো খড়ি ধরা যখন আসে তখন ধরি, আর না আসলে নাই, মাছ ধরি, ব্যাস। খড়ি আসলে ধরি, কিছু জ্বালানিও হয় বা বিক্রিও করতে পারি। এটা কি প্রতিবারের নেয়? হ্যাঁ, প্রতিবারই। মানে এই যে এত যে খড়ি আসছে, তো শেষ হচ্ছে না? যে অনেক বছর থেকে তো ধরছেন। না না, শেষ হচ্ছে না। যখন এই যে পাহাড়ে ধস নামে না, তখনই খড়িগুলো আসে। এই যে কাঠ যে সংগ্রহ করা হচ্ছে, কাঠ, এই যে খড়ি সরি, তো সেগুলো কিভাবে সংগ্রহ করেন? কতটা? ওই জায়গায় কোমর জল দিয়ে ওই নদীর ভিতর থেকে আনতে হয়। হ্যাঁ, ওই মেয়ে ছেলেরা, পুরুষ মানুষরা যাইয়ে ওই নদীর থেকে টোকাই নিয়ে আসে। তারপরে কি করেন এগুলো? তারপরে হলো কুড়াল দিয়ে ফাটায়। হ্যাঁ, কুড়াল দিয়ে ফাটাইয়ে তারপরে হচ্ছে শুকাইয়ে ওই ভাত রান্না করে। বিক্রি করে না? না না, কেউ বিক্রি করে, কেউ করতে পারে। এটা একটা অর্থের দিক না, মানে একটা মানে রোজগারের, এটা রোজগারের ব্যাপার না। প্রতি বছর যে এত ভাঙনের ফলে এত কাঠ বা খড়ি আসছে, শেষ হয় না? প্রাকৃতিক জিনিস খড়ি শেষ হয় না, কেউ আবার কিছু থাকে, কেউ শেষ হয়ে যায় না। যেখান থেকে আসে, সিকিম থেকে, সিকিমের কোনো, সিকিমে শেষ হয় না, প্রচুর। আর আপনারা প্রতিবারই এটা ধরে থাকেন? হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম সুভাষ রায়। সংবাদে এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।
গানে, নাচে ও আবৃত্তিতে সেরা প্রতিভা বেছে নিতে শুরু হয়েছে সপ্তসুর বাংলা সেরা সিজন 2। আপনার প্রতিভাকে মেলে ধরতে চলে আসুন জলপাইগুড়ির অডিশনে আগামী 8ই জুন রবিবার সকাল 10টায় জলপাইগুড়ি জিলা স্কুলের অডিটোরিয়ামে। সঙ্গে আনুন 1 কপি পাসপোর্ট সাইজ ফটো ও বয়সের প্রমাণপত্র। গ্রুপ এ 15 বছরের মধ্যে ও গ্রুপ বি 15 বছরের ঊর্ধ্বে। চলে আসুন জলপাইগুড়ির অডিশনে আগামী 8ই জুন রবিবার সকাল 10টায়। মহাসমারোহে যোগমায়া কালীবাড়ির লোকনাথ মন্দিরে পালিত হলো 135তম লোকনাথ বাবার তিরোধান দিবস। বাবা লোকনাথের আধ্যাত্মিক শক্তি নিয়ে অনেক প্রচলিত কথা ও বিশ্বাস আছে মানুষের মধ্যে। মনে করা হয় সব বিপদেই তাকে স্মরণ করলে রক্ষা করেন তিনি। আজও তার অগণিত ভক্তেরা নিষ্ঠা করে পুজো করে থাকেন। আজ বাংলার বিভিন্ন বাড়িতে লোকনাথ বাবার পুজোর পাশাপাশি লোকনাথ মন্দিরগুলোতেও বাবার পুজো অনুষ্ঠিত হয়েছে। মিছরি, কচুর শাক ও ডাবের জল দিয়ে ফুল বেলপাতা সহযোগে অতি নিষ্ঠার সাথে পালিত হয় তার পুজো। এদিন বিভিন্ন মন্দিরের পাশাপাশি গৃহস্থ বাড়িতেও মহা সমারোহে পালিত হলো লোকনাথ বাবার 135তম তিরোধান দিবস। পুজো উপলক্ষে এক ভক্ত পার্থ দে জানান, প্রতি বছর অতি ভক্তি ও নিষ্ঠার সাথে লোকনাথ বাবার পুজো করে থাকেন তারা। আর কত হাজার মানুষকে প্রসাদ বিতরণ করবেন আজকে লোকনাথ মন্দিরে? লোকনাথের 135তম তিরোধান দিবস। এই দিবসে আমরা সকাল থেকেই ভক্তদের প্রসাদ বিতরণ এবং তার সঙ্গে সঙ্গে পুজো এবং হোম এটা আমরা করছি। শুধুমাত্র জলপাইগুড়ি নয়, জলপাইগুড়ির আশপাশেও ভক্তরা এখানে এসেছেন, তারা পুজো দিচ্ছেন। আর কত লোকের আয়োজন করেছেন আপনারা? এখানে ভক্তদের যে আয়োজন করা হয়েছে সেখানে ধরুন 20,000-এর মতন। কখন কত সময় পর্যন্ত দেওয়া হবে এই প্রসাদ? 4টা বা 5টা পর্যন্ত। যতক্ষণই পূজা চলবে তত সকাল থেকেই পুজো চলছে। আপনার নাম আর পরিচয় করতে বলো। হচ্ছে সন্ধ্যাবেলায় আরতির মধ্যে দিয়েই আমরা সমাপ্ত করব, এটা সমাপ্ত করব। আমার লোকনাথ মন্দির এবং যোগমায়া কালীবাড়ির সম্পাদক অঞ্জন ব্যানার্জি। এখন মঙ্গলবারের আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.1 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 3.8 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। জলপাইগুড়ি সদর ব্লকের চা বাগানগুলিতে টি ট্যুরিজমের বিকাশ নিয়ে মঙ্গলবার গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হল সদর মহকুমা শাসকের দপ্তরে। সিকিমের পাহাড়ে প্রবল বৃষ্টিপাতের ফলে তিস্তা ও মহানন্দার জলে পলিমাটি বৃদ্ধি পাওয়ায় হঠাৎ করেই পানীয় জল সরবরাহ বন্ধ হওয়ায় সমস্যায় শিলিগুড়িবাসী। উত্তরের মনের পরিবেশনায় উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই।